ফরহাদ মাজার তিনি বলছেন যে আওয়ামী লীগের সঙ্গে একটা রিকনসিলিয়েশনের আহ্বান জানিয়েছেন। আমি জানি না আপনারা কেউ বক্তব্যটা দেখেছেন কিনা, জানেন যে ফরহাদ মাজার একজন মাস্টার মাইন্ড এই আন্দোলনে, অনেকেরই মাস্টার অফ দ্য মাস্টার মাইন্ড। জি, মাস্টার অফ দ্য মাস্টার মাইন্ড। হ্যাঁ, তো তিনি তার বক্তব্যটা একটু শুনি, ভেরি ইন্টারেস্টিং। আমার মনে হয় 5ই আগস্টের পরে এই প্রথম তার মুখে এরকম কথা একটি শুনলাম। আমি একটু তার বক্তব্যটা শুনবো আগে। এলাকার ফ্যাসিস্ট হতে পারে, আপনি তাকে হয়তো আইনত নিষিদ্ধ করতে পারেন, কিন্তু আওয়ামী লীগের করলে লোক খারাপ হয়ে গেল, তারা তো একটা দেশে জন্য তাকে বাদ দিয়ে তারা দেশকে রাষ্ট্রবাদ করতে পারে। যদি তার চান তাহলে একটা রিকনসিলিয়েশন লাগবে না, তার সঙ্গে একটা কথাবার্তা বলার জায়গাতে আপনার লাগবে, কোথায় ভুল হয়েছে লাগবে না, কিন্তু আমরা রিকনসিলিয়েশন এবং রিকনস্ট্রাকশন আমার বিরুদ্ধে দেখবেন বারবার বলেছে যে আবারও আমাদের কি আমাদের পরস্পরের ভুল বোঝাবুঝি নিরসন, যারা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের প্রতি রাষ্ট্রের দায় স্বীকার করা, আমরা কেন ভুল করেছি আত্মোপলব্ধি করা, এবং সঙ্গে সঙ্গে একটা পুনর্গঠনের সমাজকে নতুন করে গঠন করা, সমাজে যেন কেউ বাইরে না থাকে, বাইরের কোনো শত্রু যেন আমাদেরকে এসে আমাদেরকে ব্যবহার করতে না পারে, সেইটা কিন্তু আমরা আসেন একটা রুমা। হ্যাঁ, তিনি বললেন আওয়ামী লীগ করা তো অপরাধ নয়। এদিকে আমরা দেখলাম হাসনাত আব্দুল্লাহ এই সমাবেশে গিয়ে বললেন যে শেখ হাসিনার ফাঁসি চাই, আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে। আজকে দেখলাম নাহিদ ইসলাম বলছে যে আওয়ামী লীগকে নির্বাচনে আসতে দেওয়া যাবে না, মানে 100 পদের তাদের কথাবার্তা। সেইখানে যখন ফরহাদ মাজার আজকে বলেন যে আওয়ামী লীগ করা তো অপরাধ নয়, আমরা সবাই লাস্ট বাক্যটা আমরা দেখলাম যে যেন বাইরের শত্রুরা আমাদেরকে ক্ষতিগ্রস্ত করতে না পারে। জানি না এটা আমার উপলব্ধি কিনা, নাকি এটা আবার নতুন কোন এখান থেকে শুনেন আপনারা। রাষ্ট্রের দায় স্বীকার করেন, আমরা কেন ভুল করেছি আত্মোপলব্ধি করা, এবং সঙ্গে সঙ্গে একটা পুনর্গঠনের সমাজকে নতুন করে গঠন করা, সমাজে যেন কেউ বাইরে না থাকে, বাইরের কোনো শত্রু যেন আমাদেরকে এসে আমাদেরকে ব্যবহার করতে না পারে, সেইটা কিন্তু আমরা আসেন একটা রিকনসিলিয়েশন এবং রিকনস্ট্রাকশন আশা করি। বাইরের কোনো শত্রু যেন এসে আমাদের আক্রমণ করতে না পারে, সেজন্য আমাদের একটা রিকনসিলিয়েশন দরকার। হ্যাঁ, এই জন্য একটা লাইন আমার না বললেই না, পেটের মধ্যে একদম আটকে আছে। একই কথা শুনি আজ মন্থরার মুখে, মানে এই যে এটা তো আমি সেদিন বলছিলাম, কার কথা শুনে জানো, যে একই কথা শুনি আজ মন্থরার। ডক্টর ইউনূস যখন যুদ্ধের কথা প্রস্তুতি নেওয়ার কথা বললেন, তখন আমার মনে হয়েছিল একই কথা শুনি আজ মন্থরার মুখে। তো এরকম একই কথা শুনি আজ মন্থরার মুখে, তার আত্মোপলব্ধিটা কি আরিফা রহমান রুমা? তারা কি মনে? আমি আসলে এই একটা বক্তব্য শুনেই উনার সম্পর্কে কোনো মন্তব্য আমি করতে চাই না। আমাদের তো আসলে এই যে চুন খেয়ে গাল পুড়ে গেছে, সো দই দেখলে এখন ভয় পাচ্ছি। তো আমরা একটু অবজার্ভ করি, উনার যদি আত্মোপলব্ধি হয়, এই করিডোর প্রশ্নে আসলে অনেকে কিন্তু নড়ে চড়ে বসেছে। আপনারা দেখবেন একজনের নাম আমি বলছি, যে ঢাকা সিটি কর্পোরেশন উত্তরের যাকে অ্যাডভাইজার করা হয়েছিল আমিনুল ইসলাম, আমি তার একাধিক পোস্ট শেয়ার করেছি একসাথে করে, যে উনিও এটা নিয়ে দেখলাম যে বেশ, যে এটা হতে পারে না কোনোভাবেই না। আপনারা কাজী জেসিনের একটা টক শো দেখলাম, কি যেন নাম, ওখানে যে ঢাকা ইউনিভার্সিটির সাবেক প্রফেসর, কি নাম ওনার, ইন্টারন্যাশনাল রিলেশনের, সে বলছিল যে এই যে করিডোরের বিষয়টা, সরি শাহিদুজ্জামান, রাইট, শাহিদুজ্জামান, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উনি বলছিলেন যে এটা তো মানে নাম বললে আমাকে বলতে হয়, আমি কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন আমি আন্দোলন করেছিলাম, আপনি জানেন রুমা, এই শাহিদুজ্জামানদের বিরুদ্ধে, এবং তাকে বহিষ্কার করা হয়েছিল। তিনি একজন যৌন নিপীড়ক, এবং সেই যৌন নিপীড়নের জন্য আমরা আন্দোলন, তার বিরুদ্ধে তিনি সহ আরো 3 জন শিক্ষক মোট আমরা যৌন নিপীড়ন বিরোধী আন্দোলন করেছিলাম, এবং তাদেরকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করতে বাধ্য করেছিলাম। তাকে যখন কেউ আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক বলে বা অন্য কোনো উপাধি দেয়, তখন আমি সবসময় বলি যৌন নিপীড়ক শাহিদুজ্জামান। থ্যাংক ইউ সুলতানা, থ্যাংক ইউ সো মাচ। আসলে এইটাই আসলে বলা উচিত যে যৌন নিপীড়ক শাহিদুজ্জামান। তো সে বলছে আজকে না, গতকাল বা পরশুর কোন শো, যে এই যে করিডোরের এই প্রস্তাবটা তো আওয়ামী লীগকে দেওয়া হয়েছিল, মানে আওয়ামী লীগ তো এটা করেনি, এটাই হচ্ছে ধ্রুব সত্য।
হতো। যদি আওয়ামী লীগ এটা একসেপ্ট করতো তাহলে আওয়ামী লীগ জননেত্রী শেখ হাসিনা এখনো বাংলাদেশে সেই বহাল কথাটা বারবার করে বলেছেন। আমি আবার একটু তাহলে শেখ হাসিনার বক্তব্যটিও চালাই, দেখাই আপনাদেরকে। তিনি কিন্তু বলে গেছেন যে তিনি ক্ষমতায় থাকতে পারেন যদি তিনি এখানে বাংলাদেশের ভূমি অন্যদেরকে ব্যবহার করতে। এবং সুলতান, আমি যেহেতু এমবেসিতে ছিলাম, দূতাবাসে, সো এটার একটা ছোট পার্ট বা আমাদের আসলে জানার সুযোগ হয়েছিল অফিসিয়ালি। সো উনি যেটা বলেছেন সেটা একদম শতভাগ সত্যি। আমি একটু ওনার বক্তব্যটা শুনি, তারপরে এর ব্যাকগ্রাউন্ডে কি আছে আপনার কাছ থেকে শুনবো। এটা হচ্ছে ইলেকশনই হতে দেবে না, তবে দেবে। আর আমার ক্ষমতায় আসতেও অসুবিধা হবে না যদি আমি বাংলাদেশে কারো এয়ারবেস করতে দিই, ঘাঁটি করতে দিই, তাহলে আমার কোনো অসুবিধা নাই। কোন এক সাদা চামড়ারই প্রস্তাব, ইস্তিমোর মতো বাংলাদেশেরও একটা অংশ নিয়ে, তারপরে চিটাগাং, মিয়ানমার, এখানে একটা খ্রিস্টান স্টেট বানাবে, বে অফ বেঙ্গলে একটা ঘাঁটি করবে। তার কারণ হচ্ছে যে বে অফ বেঙ্গল এবং ভারত মহাসাগর, এখানে প্রাচীনকাল থেকে ব্যবসা বাণিজ্য চলে। আর এই জায়গাটায় কোনো রকম কোনো কন্ট্রোভার্সি নাই, এখানে কিন্তু কোনো কারো মানে ওরকম দ্বন্দ্ব নাই। কারণ ভারত মহাসাগর এবং আমাদের বে অফ বেঙ্গল ভারত মহাসাগরের মধ্যেই একটা উপসাগর, এটা সারা প্রাচীন যুগ থেকে ব্যবহার করা হচ্ছে। এই জায়গাটার উপরে অনেকেরই নজর, তো সেটা আমি হতে দিচ্ছি না, এটাও আমার একটা অপরাধ। কারণ এখানে মানে এয়ারবেস করে কার উপর হামলা করবে যদি একটা দেশকে দেখানো হয়, কিন্তু সেটা তো না, আমি তো জানি আরো কোথায় যাবে। যে কারণে আমাদের কিছু সমস্যা সবসময় পড়তে হচ্ছে হবে, আমি জানি, কিন্তু আমি ওটা পাত্তা দিই না। সোজা কথা, আমি একই জবাব দিচ্ছি, যে আমি জবাব দিচ্ছি স্পষ্ট যে আমি বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে। আমরা যুদ্ধ করে বিজয় অর্জন করে দেশ স্বাধীন করেছি। দেশের অংশ ভাড়া দিয়ে বা কারো হাতে তুলে দিয়ে আমি ক্ষমতায় যেতে চাই না, আমার ক্ষমতার দরকার নাই। যদি জনগণ চায় ক্ষমতা আসবো, নইলে আসবো না। এই কথাগুলি বললাম যে কথাগুলি সকলে জানা উচিত। দেশের মানুষ হচ্ছে আমার শক্তি, মানুষ যদি ঠিক থাকে আমরা আছি। দেশের মানুষ তার শক্তি, এবং এই কথাগুলি তার জানা উচিত। তিনি কিন্তু কথা সব এর চেয়ে একজন রাজনীতিবিদ, একজন প্রধানমন্ত্রী এর চেয়ে খোলাসা করে দেশের জনগণকে আর কি বলবেন, আর কি বলার থাকতে না, সেটাই। এবং আমরা আসলে অনেক কথা তো টেকনিক্যাল কারণে বা কূটনৈতিক কারণে প্রকাশ্যে বলি না, বলতে পারবো না। যেমন আমরা কি করব, কি পলিসি নিচ্ছে, এগুলো তো আমরা বলবো না, রাইট? যতটুকুন বলা যায়। তো উনি আসলে স্পষ্টভাষী এবং উনি রাজনৈতিক ভাবে, আদর্শিক ভাবে তো শতভাগ সৎ একজন মানুষ। উনি তো কখনোই আমরা দেখিনি যে উনি মুখে একটা কথা বলেছেন আর ভেতরে ভেতরে কোন রকম কোনো কনস্পিরেসির সাথে উনি কখনো যুক্ত ছিলেন। এবং দেখেন যে উনার সেই 2009 থেকে এই আপনার 24 সাল পর্যন্ত আমাদের বাংলাদেশের সাথে মিয়ানমারের সীমান্ত আছে, ভারতের সীমান্ত আছে। আপনি একটা কান্ট্রি পৃথিবীতে দেখান যে আমাদের কারোর সাথে কোনো যুদ্ধ ঝগড়াঝাটি হচ্ছিল না। আমরা যা কিছু করছি শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে। এই যে রোহিঙ্গাদের নিয়ে আসা হয়েছে, তাদেরকেও ফেরত পাঠানোর জন্য, এরপরেও কিন্তু মিয়ানমারের পক্ষ থেকে অনেক উস্কানি ছিল, আমরা কিন্তু পা দিইনি। ভারতের সাথে চিন্তা করেন যে 3 দিক থেকে ভারত আমাদের সাথে আমরা প্রতিটা সমস্যার সমাধান করেছি কিন্তু আলোচনার মাধ্যমে। আপনি যদি আমাদের ছিটমহলগুলোর এক্সচেঞ্জ দেখেন, আমরা কিন্তু বেনিফিটেড হয়েছি, রাইট? এটা কিন্তু কি সুন্দর শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে। আমাদের যে সমুদ্র সীমার অর্জন দেখেন, আমাদের কিন্তু ন্যূনতম ভারতের সাথে সম্পর্ক ঘাটতি হয়নি এর জন্য। হ্যাঁ, আমরা আদালত পর্যন্ত গিয়েছি, কিন্তু তার জন্য আমরা দুই দেশ আবার শান্তিপূর্ণভাবে একই সাথে চলেছি। তো ওই যে যেটা বললাম যে শেখ হাসিনা এই বাংলাদেশের মাটি এবং মানুষের সাথে উনি আসলে বিলীন, উনাকে আলাদা করার কোনো সুযোগ নেই। আপনার 18 কোটি মানুষের সাথে উনি বিলীন হয়ে আছেন, যার ফলে উনার তো হৃদয়ের যে পোড়াটা সেটা তো ইউনুসের নাই। ইউনুস তো আসছে বাণিজ্য করার জন্য। ইউনুস আসার সঙ্গে সঙ্গে কি করেছে, তার বিরুদ্ধে যত মামলা ছিল সব এক নির্বাহী আদেশে খারিজ করে দিয়েছে। 666 কোটি টাকার যে সুদ মওকুফটা করেছে, ওই সুদটা কিন্তু আমার আপনার ভাগ আছে সুলতানা নিপাপা, আমার আপনার ভাগ আছে ওই সুদে। 666 কোটি টাকা 18 কোটি মানুষের টাকা, সেই টাকা উনি মওকুফ করে দিয়েছেন।
উনার বিরুদ্ধে যারা কেস করেছিলেন তারা কারা? কল্যাণ ট্রাস্টের লোক। সমস্ত কিছু আমরা আমরা আসলে একটা ভিন্ন বিষয় নিয়ে কথা বলছি। গ্রামীণ নিয়ে যদি আপনি কোনো শো করেন সুলতান, আমি অনুরোধ করবো যেন আপনি আমাকে সেখানে রাখেন, সেটা একটা অন্য কাহিনী, আলোচনা। কিন্তু দুর্নীতিবাজ। আমরা তাহলে প্রসঙ্গে একটু ফিরি। হ্যাঁ, আজকে ফরহাদ মহসিনের বক্তব্যটি আমার কাছে খুবই সিগনিফিকেন্ট মনে হয়েছে, যে তাহলে এই যে শেখ হাসিনা যেটি অনেকদিন আগেই বলেছেন যে তারা ইস্ট তিমুরের মতো একটি মানে রাজ্য, স্টেট, এখানে রাষ্ট্র বানাতে চায়, আমি তা নাহলে তারা আমাকে মানে এটা দিলেই আমি ক্ষমতায় থাকতে পারি। হ্যাঁ, এর চেয়ে খোলাসা করে তার পক্ষে তার কিছু বলা সম্ভব নয়, কিন্তু তিনি জনগণের উপর ভরসা রেখেছিলেন। কিন্তু আমি এইখানে যেটা সুলতানা সরি, সেটা হচ্ছে যে তিনি জনগণের উপরে ভরসা রেখেছিলেন এবং একজন জনগণের নেত্রী যিনি বঙ্গবন্ধু কিন্তু দেখেন এই বাংলাদেশের সাধারণ জনগণের উপরে ভরসা রেখেই একটা বাংলাদেশ সৃষ্টি করেছিলেন। এবং এই বাংলাদেশের মানুষই এই যে কৃষক, শ্রমিক, তাঁতি, আপনি আজকে মুক্তিযোদ্ধা, সশস্ত্র গেরিলা বাহিনী যদি দেখেন, সেই খেটে খাওয়া মাটির মানুষগুলো ছিল। এবং আজকে যারা আছে সেই ভুক্তভোগী মানুষগুলো, আপনি কিন্তু 5ই আগস্টের পরে গ্রাম অঞ্চলে থেকে শুরু করে যে পারিবারিক যে মানে যে সেফটি নেটওয়ার্ক, সামাজিক নিরাপত্তা সূচকের যারা ভেতরে ছিল গ্রামের মানুষ, তারা, আমার গ্রামের কত মহিলা তারা ফোন দিয়েছে, মাগো আমাদের বৃত্তা ভাতা নাই, তুমি আমাদের টাকা। আমি জানেন গত 2 ঈদে অনেক ভালো ফ্যামিলির মানুষকে আমার টাকা পাঠাতে হয়েছে, কারণ হচ্ছে তারা ভুক্তভোগী হচ্ছে। এবং তারা তো শেখ হাসিনার বিরুদ্ধে না। কারা বিরুদ্ধে? আপনাকে কোন নারীদেরকে আমরা রাস্তায় দেখেছি? দেখেন বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ে যাদের বড় লোক, দুর্নীতিবাজ, আমি বলবো হয় দুর্নীতিবাজ, ব্যবসায়ী, করাপ্টেড যারা, তাদের ছেলে মেয়েরা, তাদের মেয়েরা, যাদের হাতে আইফোন ছিল, যারা নিত্য নতুন ড্রেস পরতো, তাদের তো কোনো টেনশন না, তাদের কোটা থাকলেও কিছু না, না থাকলেও কিছু না। তো ওই যে সুবিধাভোগী যে এলিট শ্রেণী, তথাকথিত এলিট শ্রেণী, যারা পুঁজিবাদী একটা মানে বলয়ের মধ্যে আছে, তাদের কিন্তু নেতা শেখ হাসিনা না। আপনাকে বুঝতে হবে। আমি একটা ন্যারেটিভ আপনারা জানেন কিনা, যে সবসময় আওয়ামী লীগ ব্যবসায়ীদের বিরুদ্ধে থাকে। এই যে ব্যবসা বা আওয়ামী লীগ যদিও মধ্যপন্থার দল, কিন্তু তার ফোকাসটা থাকে সাধারণ মানুষের দিকে, গ্রামের খেটে খাওয়া মানুষের দিকে। সেই ব্যাপক পরিগোষ্ঠীর যে জনগণ, তারা কিন্তু এখনো শেখ হাসিনার আছে। হ্যাঁ, তাদের যেটা এখন সমস্যা হয়ে দাঁড়িয়েছে সেটা হচ্ছে ঐক্যবদ্ধভাবে যে সংঘবদ্ধ প্রতিরোধটা গড়ে তোলা, যে আন্দোলনের জায়গাটা তো গড়ে তোলা, সেইটার স্ট্রাকচারে কারণ কারা নেতৃত্ব দিবে। আমি জানি নেতৃত্ব কারোর জন্য বসে থাকে না, সময় সুযোগ যে কেউকে মানুষকে আজকে আমি রুমা সম্ভবত শেয়ার করেছেন যে একটা ছেলে, আমি অনেকক্ষণ কেঁদেছি, ছেলেটা পুলিশ ভ্যানে উঠছে, ও হচ্ছে জয় বাংলা, এবং ওর যে বোল্ড, ওর যে চোখ, ওর আমার কাছে মনে হচ্ছে দিস ইজ আওয়ার লিডার। এই যে নেতাগুলো তৈরি হচ্ছে, সময় আসবে, কিন্তু সেটা অনেক দেরি হয়ে যাবে কিনা সেটা হচ্ছে একটা প্রশ্ন। এবং এই ব্যাপক যে, তবে একটা জিনিস, বাঙালি যদি খেপে যায় সে কিচ্ছু মানে না।